নজর রাখতে হচ্ছে ঠাকুরপুকুরের ঘটনার দিকে। মৌতাতের পরিণতিতে মানুষ চাপা। হ্যাঁ, ঠাকুরপুকুরের ঘটনায় এ কথা বলতে হচ্ছে কারণ মত্ত অবস্থায় দুর্ঘটনার তাতে একটা প্রাণ চলে গেল। পথচারীকে পিষে দিলেন মদ্যপ পরিচালক। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, ভয়াবহ সেই সিসি ক্যামেরা ফুটেজ, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় দুর্ঘটনা, কিভাবে গাড়ি ঢুকে যায় এবং গাড়ি যখন বাজারের মধ্যে ঢুকে যায় কিরকম ভয়ানক অবস্থা তৈরি হয়। সেই সময় পথচারীকে পিষে দিলেন মদ্যপ পরিচালক। দেখাচ্ছি আপনাদের সেই সিসি ক্যামেরা ফুটেজ। এবং বিষ্ণুপুরের বাগানবাড়িতে রাতভর পার্টি, সকালে বাড়ি ফেরার সময় ঠাকুরপুকুরে এই দুর্ঘটনা এবং মত্ত অবস্থায় একের পর এক গাড়িকে ধাক্কা, গাড়ি চাপা পড়ে এক বাইক আরোহীর মৃত্যু। গাড়িতে পরিচালকের সঙ্গে দুই মহিলা ছিলেন, প্রযোজক শ্রিয়া বসু তিনি ছিলেন। দেখাচ্ছি আপনাদের মদ্যপ পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, গাড়িতে ওঠার সময় এতটাই মত্ত অবস্থায় ছিলেন তিনি যে পড়ে যান রীতিমতো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মদ্যপ পরিচালক, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, গাড়িতে পরিচালকের সঙ্গে দুই মহিলাও ছিলেন এবং এক মহিলা যাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই সময় তিনি রীতিমতো পড়ে যান, এতটাই মত্ত অবস্থায় তিনি ছিলেন। এবং মৌতাতের পরিণতিতে মানুষ চাপা। হ্যাঁ, প্রাণ চলে গেল, একটা প্রাণ চলে গেল রীতিমতো। যে ছবি তো দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এবং দেখুন, যখন গাড়ি থেকে নামানো হচ্ছে এতটাই মত্ত অবস্থায় তিনি ছিলেন যে তিনি সেখানে রীতিমতো পড়ে গেছেন, ওঠার অবস্থায় নেই। যে ছবি দেখাচ্ছি, মত্ত অবস্থায় গাড়ি নিয়ে একের পর এক গাড়িকে ধাক্কা। ঠাকুরপুকুরে এই দুর্ঘটনা আর তাতে একটা প্রাণ চলে গেল। পথচারীকে পিষে দিলেন মদ্যপ পরিচালক। বিষ্ণুপুরের বাগানবাড়িতে সেখানে রাতভর চলে পার্টি, আর সকালে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা। মত্ত অবস্থায় একের পর এক গাড়িকে ধাক্কা, গাড়ি চাপা পড়ে এক বাইক আরোহীর মৃত্যু। গাড়িতে পরিচালকের সঙ্গে দুই মহিলা ছিলেন, এক মহিলা যাকে প্রিজন ভ্যানে তোলার সময়ও তিনি পড়ে যাচ্ছিলেন, এতটাই মত্ত অবস্থায় ছিলেন। মদ্যপ পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, ওরে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে, মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল। গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গেঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই। মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ, আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথম একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উঠে পড়ে যাই। তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, কিন্তু আমি 100% আপনাদের বলতে পারি, কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। ঘাতক গাড়িতে ছিলেন অভিনেতা রি। দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ অভিনেতা। আমি মানসিকভাবে এখন আমি কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য, এটুকুই বলতে চাই। ঠাকুরপুকুরের ঘটনায় সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন অভিযুক্তদের কড়া শাস্তি নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট স্বস্তিকার। এতদিন জানতাম ড্রাঙ্ক ড্রাইভিং একটা সিরিয়াস ক্রাইম, এত মারাত্মক একটা ঘটনা, সহ্য করার একটা সীমা আছে। দেউলিয়া হয়ে গেছি আমরা, এদের বাঁচানোরও লোক আছে। সবার জন্য নিয়ম একটাই, কঠোর শাস্তি। এতদিন জানতাম ড্রাঙ্ক ড্রাইভিং একটা সিরিয়াস ক্রাইম, এত মারাত্মক একটা ঘটনাতে সবাই কি করে বেল পেয়ে গেল? একজনের মৃত্যুটা কি ইয়ার্কি? প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালিয়ে পিষে মারার নিন্দায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলছেন, মানুষ আরো একটু দায়িত্বশীল হতে পারে না? মদ্যপান করো, পার্টি করো, যা ইচ্ছে করো, কিন্তু মদ্যপান করে গাড়িও চালাবে, রাস্তায় মানুষ মেরে ফেলবে।
ছি, নিন্দা করছি। টলিপাড়ার হোক, যে পাড়ার হোক, অপরাধী বা অপরাধীদের শাস্তি চাই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, জীবনের দাম এত ঠুনকো নয়। পোস্ট শ্রীলেখা মিত্রের। ঘটনার নিন্দায় অভিনেত্রী দেবলীনা দত্ত। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করার দরকারটা কি? যিনি ড্রাইভ করছেন উনিও তো আহত হতে পারতেন। আমি বহু সিনিয়রকে এটা করতে দেখি দিনের পর দিন আমার ইন্ডাস্ট্রিতে। যেদিন তারা মনে করেন তারা অল্প বিস্তার মদ্যপান করবেন, তারা ড্রাইভার ডেকে নেন সেন্টার থেকে। কিন্তু এই বেপরোয়া আচরণটা কেন? শাস্তির দরকার আছে নিশ্চিতভাবেই, না হলে তো সবাই এটা করবেন। কারণ এই খবরটা এত বেশি ছড়িয়ে পড়েছে চারিদিকে যে এরপর যদি দেখা যায় যে এরা কোনো শাস্তি পেল না, ছাড়া পেয়ে গেল, তাহলে তো নিশ্চিত লোকে আরও সাহস পাবেন। পালিয়ে কেউ যেতেই পারে, কিন্তু পালিয়ে যাওয়া মানুষকে কি ধরা যায় না? সেটা খুব একটা কঠিন ব্যাপার বলে আমার তো মনে হয় না। শাস্তির অপেক্ষায় আছি আর কি, শাস্তির অপেক্ষায় আছি। মৃত্যু, এটাকে তো সহজ চোখে দেখতে পারবো না, না কোনোভাবে। কেন প্রতিবাদ করছেন না সেলিব্রিটিরা? প্রশ্ন কুণাল ঘোষের। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি লকেট চট্টোপাধ্যায়। কলকাতা শহরে টালিগঞ্জে টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী গাড়িতে মদ্যপ অবস্থায় পিষে মেরে দিল একজনকে। সেই টলিউডের তারা কোথায় গেলেন যারা কমাস আগেও রাস্তায় নেমে নানা অঙ্গভঙ্গি করে বড় বড় কথা বলছিলেন? মদ খেয়ে আউট হয়ে গাড়ি চালিয়ে পিষে দিয়ে লোক মেরেছে। মোমবাতি নিয়ে বেরোবেন না? শাস্তি চাইবেন না? বিপ্লব করবেন না? গরিব মানুষ মারলে বুঝি টলিউডের দুঃখ হয় না? সব সুবিধাবাদী। কারুর ছবি মুক্তি পাচ্ছিল, কারুর সিরিয়াল মুক্তি পাচ্ছিল, কারুর নাটক মুক্তি পাচ্ছিল, সব নিজেদের পাবলিসিটির জন্য কমাস আগে রাস্তায় ছিল। এই ঘটনাটা নিয়ে আমি কিছু জানি না, কিন্তু যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমার মনে হয় শাস্তি হওয়ার প্রয়োজন আছে। কারণ কোনো মানুষকে, মানে কোনো মানুষের মৃত্যু, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এবং আমার মনে হয় তার জন্য যেই করে থাকুক না কেন তার শাস্তি হওয়া প্রয়োজন। আর এবার যে খবরে নজর রাখবো, গোলমালের সূত্রপাতটা ইলেকশন কমিশনে স্মারকলিপি দেওয়ার দিন। হ্যাঁ, গত শুক্রবার 4 এপ্রিল তৃণমূল সাংসদরা গিয়েছিলেন। সেই স্মারকলিপিতে ওই মহিলা সাংসদের নাম ছিল না কেন? এই প্রশ্নে তিনি চিৎকার শুরু করেন বলে কল্যাণের অভিযোগ। এমনকি বিএসএফ জওয়ানদের ডেকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। আমাদের একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন? দেন সি সাউটেড যে ডেলিভারিটলি আমাকে সিগনেচার করে না। আমি ডোন্ট কোয়ার্ড মি, আমার সঙ্গে ঝগড়া করুন। দেন সি ওয়াজ শাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো শাউটিং। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট নাই এমপি, অ্যারেস্ট। ভাই আমি 40 বছর রাজনীতি করছি, আমি শুধু আদানি আর মোদির বিরুদ্ধে লড়ি না, আমি সবাইকার বিরুদ্ধে লড়ি। সেই মহিলার কোনো ইস্যু নেই মহিলা এমপি, একটি আদানি আর একটা নরেন্দ্র মোদী। অন্য বিজেপির কোন নেতাকে চ্যালেঞ্জ করে না, পশ্চিমবাংলার কোন নেতা সম্বন্ধে কিছু বলে না। আমার মতো একজন লোককে বলছি জেলে ঢোকাও, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সেই বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে। এবং এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। এবং এই চিঠি ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাদের সেই এমপি সই নেই। সেদিনকে জানিয়েছি, ডিরেক্ট জানিয়েছে, সুবিধা জানিয়েছে, সুবিধাকেও আমি জানিয়েছি। দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু এইসব অসভ্য মহিলা এমপিকে সহ্য করবো না। দেয়ার ইজ লিমিট অফ দি থিংস। পার্টিকে লজ্জায় ফেলেছে। নারদ প্রসঙ্গ টেনে সৌগত রায়কে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই যে অকপিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি, সুজিতা বলে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কোন সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনেরই লোক। দিদি যা বলেছে সেই অনুযায়ী আমি বলেছি। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। নারোলার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সেই যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এরা মমতা ব্যানার্জি গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখন যদি প্রিয়রায় গালাগাল দেয় ওর গায়ে লাগবে সৌগত রায়। কল্যাণকে ব্যর্থ আইনজীবী বলে তোপ সৌগত রায়ের। আমি মনে করি ও একটা ব্যর্থ আইনজীবী। এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে।
এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস মুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না, আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93 এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই, কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল, হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। এসএসসির অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত খারিজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে রাজ্য মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সবুজ সংকেত দেয়। এর বিরুদ্ধে মামলা হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার, মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি। এই সবের সূত্রপাত 3 বছর আগে 2022-এর 19শে মে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাঁদেরও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2022-এর 23শে নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায়। 2022-এর 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি বলেন, বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তার উপর রাজ্যপাল সিলমোহর দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, সিঙ্গল জাজের সামনে এসএসসি স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা কি বলছেন? মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে। রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট। তখন মামলাকারীর আরেক আইনজীবী মনিন্দর সিং বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা তা অস্বীকার করছে না। কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, 2022 সালের 5ই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয়। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপরে কোনো তদন্ত হতে পারে না। তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে। নিউজ 18 বাংলা। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তদন্ত করবে না সিবিআই। এসএসসির অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত নয়। হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। এ নিয়ে তরজা তুঙ্গে। রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্যপদ। 2022 সালে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুর ছিল সপ্তমে। সুপারনিউমারি পোস্ট করে সবাইকে চাকরি দেবেন, তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে, কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে। দেখুন, সরকারি চাকরিতে না একটা কাডার থাকে, অর্থাৎ কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম একজন দুজন তারা হয়তো বাড়তি হয়ে গেছে, সেই বাড়তি যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপারনিউমারি পোস্ট করে। সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না। সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে 5000 সুপারনিউমারি পোস্ট তৈরি করব, সেটা তো প্রকৃতপক্ষে যে আইন, সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে। এই কাজ রাজ্য সরকার করতে পারেন না। তখন ওরা ডিসিশন নিয়েছিল, তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল। ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। স্থানীয় লিগে আমরা দেখতে পাই, আমরা দেখেছি ফুটবলে বিকাশ পাস বাড়ায়, কৃষাণু গোল করে। এত ভালো টিউনিং, দুজনে এত ভালো সেটিং বিকাশ কৃষাণু। ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে, তখন বিকাশ কাকে বল দেবে? কৃষাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে, মানে যা পাস বাড়াবো। কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে। বছর তিনেক আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা। এ নিয়ে মামলা হয়, সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছে, সেটা প্রমাণ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ, এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যেত। ক্যাবিনেটের ক্ষমতা আছে সুপারনিউমারি পোস্টও তৈরি করতে। সিবিআই কে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না। তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। উনি আর আরেকজন বড় নেতা বিজেপি যে বলেছিল না হোল ক্যাবিনেটকে জেলে ঢোকাবো এই সিবিআই ইনভেস্টিগেশনে, গালে কেমন চুন পড়ে গেল বলো। তারা গিয়েছিলেন যে গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি করে রাজ্য চলবে। তার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করেছে, নামি দামি উকিলদের দাঁড় করিয়েছে, তারা মুক্তি পেয়েছে। কিন্তু যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, তারা কি পেল? আজকের মামলার রায়ে তারা কি পেল? সরকার তো বাঁচিয়ে নিল নিজেকে পয়সা দিয়ে। নিউজ 18 বাংলা।